আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বুধবারের নেই আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ভাষার ক্লাসে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কাটের উচ্চ বিদ্যালয়। তো কাটের উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম পাঠ বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। তো শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে টেবিলে বসো এবং আজকের ক্লাসটা উপভোগ করো। তো শিক্ষার্থীরা আসো, আজকে আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদী উত্তর হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশের ভূখণ্ডে। এগুলো আঁকাবাঁকা পথে চলছে। অনেকগুলো নদী যেন দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী এখন সরু হয়ে গেছে, অনেক নদী আবার ভরাট হয়ে গেছে। অর্থাৎ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদী এই বাংলাদেশে। অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই নদীগুলো তাদের নিজ নিজ গতিপথেই চলছে। কিছু কিছু নদী প্রশস্ত বেশি, কিছু কিছু নদীর গভীরতা বেশি, কিছু কিছু নদী ছোট, আবার কিছু কিছু নদী বড়। কালের ক্রমবিবর্তনে অনেক নদী এখন হয়তোবা বিলীন হয়ে গেছে, বা বিভিন্ন নদীতে চর পড়ে যাওয়ার কারণে নদীগুলো তাদের যে স্রোত সেটা হারিয়েছে, তার চলার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। এবং ওই সমস্ত নদীর উপর ভিত্তি করে যেগুলো শাখা নদী আছে, সেই শাখা নদীগুলো অনেকটা মরে গেছে। তো যাক, তবুও আমাদের দেশে নদী রয়েছে, নদী আছে এবং নদী থাকবে। তো শিক্ষার্থীরা আছো, আমার আজকের প্রথম পাঠ হলো বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের যে প্রধান নদীগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু। এই সমস্ত নদীগুলোই মেনলি আমরা সবাই চিনি, সবাই জানি, বা সবার বিভিন্ন ধারণা রয়েছে এই নদী সম্পর্কে, বা এই নদীগুলো সম্পর্কে আমরা চিনি। বাংলাদেশের ভূখণ্ডে চিরচেনা এবং পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তি হলো হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু অধ্যায়ের মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের ভূপ্রকৃতিটা ক্রমশ উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু হয়ে দক্ষিণ দিকে নেমে গেছে। অর্থাৎ সে কারণে বাংলাদেশের নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকেই প্রবাহিত হয়েছে। অর্থাৎ সর্বশেষ এসে নদীগুলো বঙ্গোপসাগরে এসে মিশেছে। তো শিক্ষার্থীরা আসো, আমরা বাংলাদেশের যে প্রধান নদীগুলো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী, সেই নদীগুলোর গতিপথ এবং ওই নদীগুলোর অবস্থান সম্পর্কে একটু আমরা জেনে নিই। পদ্মা নদী ভারতের উত্তরবঙ্গ, গঙ্গা এবং বাংলাদেশের পদ্মা নামে পরিচিত। অর্থাৎ পদ্মা নদীটা ভারত এবং ভারতের উত্তরবঙ্গ হলো গঙ্গা, এবং বাংলাদেশে এর নাম হলো পদ্মা। অর্থাৎ গঙ্গার অববাহিকায়, গঙ্গার যে স্রোত রয়েছে, অববাহিকা রয়েছে, সেই অববাহিকাটা যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন সেটাকে আমরা পদ্মা নামে চিনি। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য যেমন তোমার অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ পদ্মা নদীটা উৎপত্তিস্থল হচ্ছে ভারতের তোমার গাঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। গাঙ্গোত্রী হিমবাহগুলো যখন গঙ্গায় পড়েছে, গঙ্গার স্রোতটা রাজশাহী দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে।
এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এই নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অর্থাৎ পদ্মার সর্বশেষ আশ্রয়স্থল তাও কোথায়? বঙ্গোপসাগরে। অর্থাৎ আবার আমরা খেয়াল করে শিখে যাই তোমরা যে এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। তারপর কী করেছে? চাঁদপুরে এসে এই নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল এবং নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী হলো গঙ্গা, অর্থাৎ গঙ্গা থেকে পদ্মার উৎপত্তি। পদ্মা বিদ্যুৎ অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপুতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়াল খাল ইত্যাদি। অর্থাৎ বাংলাদেশের যে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য মানে গঙ্গা থেকে কতগুলো নদী, শাখা নদী, ছোটো ছোটো নদী, শাখা নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেগুলো হলো উল্লেখযোগ্য নদীগুলো, এই নদীগুলো। তারপর এবার আমরা যাবো যে ব্রহ্মপুত্র এবং তোমার যমুনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। তাও অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত নদীগুলো এসেছে সবগুলোর উৎপত্তিস্থল বেশিরভাগই কিন্তু কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। অর্থাৎ ব্রহ্মপুত্রের যে ধারা রয়েছে সে ধারাটি কিন্তু প্রথমে এটার উৎপত্তি হয় তোমার তিব্বতের মানস সরোবরে। সেখান থেকে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রামে জেলায় এটি প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদীটা। তারপর ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহ মধ্যে দিয়ে উত্তর পশ্চিমে এবং দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে এটা তোমার প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশে উদিত হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। অর্থাৎ যখন মাটির নিচ দিয়ে অর্থাৎ পানির নিচ দিয়ে যখন তোমার ভূমিকম্প প্রবাহিত হয় তখন মাটির পানিগুলো উপর দিকে উপচে পড়ে। যখন উপচে পড়ে তখন কি হয়? তখন ব্রহ্মপুত্রের যে দুই পাড় রয়েছে সে পাড় ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কি হয়? তখন সুতরাং একটি শাখা নদীর সৃষ্টি হয়। অর্থাৎ যখন ব্রহ্মপুত্রের পাড়গুলো যখন নদীর পানি ধরে রাখতে পারে নাই তখন কি হলো যে উচ্চ হওয়ায় পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। অর্থাৎ ব্রহ্মপুত্র তার শাখাটা স্রোতটা কি করে ফেলে? পরিবর্তন হয়ে যায়। যখন পরিবর্তন হয়ে যায় তখন আরেকটা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। অর্থাৎ গোয়ালন্দ ঘাট পর্যন্ত এটা যমুনা হিসেবে সবাই চেনে। যমুনা শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা ও করতোয়া। অর্থাৎ এই নদীগুলো হলো যমুনার শাখা নদী। কী কী? ধলেশ্বরী এবং ধলেশ্বরী শাখা নদী আবার বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা ও করতোয়া। আত্রাই হলো যমুনার উপনদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2897 কিলোমিটার, এর অববাহিকার আয়তন 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। অর্থাৎ ব্রহ্মপুত্রের যে অববাহিকা আছে তার মধ্যে 44,030 বর্গ কিলোমিটার হচ্ছে তোমার বাংলাদেশে। তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যে প্রথমে তোমার পদ্মা, তারপর ব্রহ্মপুত্র এবং যমুনা, তিনটা নদীর কথা বলা হয়েছে। তিনটা নদীর এই উৎপত্তিস্থল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিমালয় পর্বতের। এবার আসি আমরা মেঘনা। আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারার নদীর সাথে মিলিত হয়েছে। ভারতের আসাম রাজ্যের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালানি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম
ধারণ করেছে। আবার শিক্ষার্থী খেয়াল করো, এই দুইটা নদীর সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালানি নামে ধারণ করে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে, অর্থাৎ আসামের বরাক নদী। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে, মানে আগের যে ব্রহ্মপুত্রের 1787 সালে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের সময় তোমার ব্রহ্মপুত্র নদীর যে স্রোত ছিল, যে অববাহিকা ছিল, সেই অববাহিকার সাথে এটা পুরাতন অববাহিকার সাথে এটা কী হয়েছে, মেঘনা নদী মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মিলিত ধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। আবার খেয়াল করো, মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ মেঘনা গিয়ে আবার কোথায়, পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনা সৃষ্টি করেছে, অর্থাৎ পদ্মা এবং মেঘনার একটা বড় মোহনার সৃষ্টি হয়েছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে, অর্থাৎ এই পদ্মা এবং মেঘনা নদীও আবার গিয়ে কোথায় পড়েছে, ঠিক বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মনু, তিতাস, গোমতী, ভাওলাই মেঘনার শাখা নদী। মেঘনার শাখা নদী হয় কয়টা, 4টা। মনু, তিতাস, গোমতী, ভাওলাই মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলি মাটিতে মেঘনার বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত আসলে নদ নদীর রয়েছে বা যে সমস্ত নদ নদী আমরা দেখতে পাই, সবগুলো নদ নদী কিন্তু বাংলাদেশের জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ? যখন নদীর বন্যা হয়, বন্যার কারণে যখন বন্যায় প্লাবিত হয় বিভিন্ন এলাকা, ওই সমস্ত এলাকায় নদীর পলি মাটি পড়ে আমাদের জমিগুলোকে উর্বর করে, অর্থাৎ চাষের জন্য খুব বেশি উপকারী করে, যেটা আমাদের কৃষির জন্য সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি উপকারী, অর্থাৎ আমাদের কৃষি জমিকে যথেষ্ট উর্বর করে, উর্বরতা বাড়ায়। তো সেজন্য নদী একদিক দিয়ে আমাদের বন্যার কারণে বা আমরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে নদী কিন্তু আমাদেরকে যথেষ্ট কী দেয়, একটা উপকারিতা দেয়, বা নদীর কাছ থেকে আমরা যথেষ্ট উপকারিতা পাই, বা নদীর কারণে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে থাকি। কারণ তুমি খেয়াল করো শিক্ষার্থীরা, একসময় যে সমস্ত ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতা, নতুন সিন্ধু সভ্যতা এবং দ্বিতীয় সিন্ধু সভ্যতা বা প্রধান সিন্ধু সভ্যতা, দ্বিতীয় সিন্ধু সভ্যতা, যেগুলো গড়ে উঠেছিল, এই সমস্ত সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে উল্লেখযোগ্য কারণ হলো নদ নদী, অর্থাৎ নদ নদীর কারণেই কিন্তু এই সমস্ত সভ্যতাগুলো তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল। কারণ তখনকার সময়ে যে তোমার যাতায়াতের যে উল্লেখযোগ্য বাহন, সেটা হলো জাহাজ বা লঞ্চ, স্টিমার এ জাতীয় বা নৌকা এ জাতীয় বাহনগুলো কিন্তু যানবাহন যাতায়াতের উল্লেখযোগ্য মাধ্যম ছিল। কারণ তখন তো আর বর্তমান সময়ে যেভাবে রাস্তাঘাট তৈরি হয়েছিল, তখন তো ওই ধরনের রাস্তাঘাট ছিল না। সুতরাং নদ নদী কিন্তু একটা দেশের জন্য আশীর্বাদ, যেটা আমরা আমাদের দেশের জন্য, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের নদীতে কিন্তু প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে, এবং এই মৎস্য সম্পদ কিন্তু একটা দেশের জন্য কি আশীর্বাদ। এছাড়াও আরও কিছু নদ নদী তোমাদের বইয়ে রয়েছে, কর্ণফুলী, তারপর তোমার তিস্তা নদী, পশুর নদী, সাঙ্গু, ফেনী, নাফ এবং মাতামুহুরী। এই সমস্ত নদীগুলো কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে, এবং এই সমস্ত নদীগুলো কিন্তু আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য অবদান রাখছে দেশের উন্নয়নের জন্য। কারণ তুমি একটু খেয়াল করে দেখতে পারবে যে বাংলাদেশে যে সমস্ত স্থলবন্দর রয়েছে, যে চট্টগ্রাম বন্দর, তারপর মংলা সমুদ্র বন্দর, তারপর বর্তমানে আরেকটা উল্লেখযোগ্য একটা সমুদ্র বন্দর, স্থলবন্দর হচ্ছে এটা মাথারবাড়ি সমুদ্র বন্দর। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশের আমদানি রপ্তানি অনেকটা নির্ভরশীল, অনেকটা নির্ভরশীল। বিভিন্ন দেশ থেকে কিন্তু এই সমস্ত বন্দর দিয়ে পণ্যদ্রব্য আমদানি রপ্তানি হয়। সো একটি দেশের যদি নদী থাকে বা স্থলবন্দর থাকে, এটা কিন্তু তার জন্য অর্থনৈতিক চাকাকে অনেক বেশি ব্যবহার করে, অর্থনীতিকে অনেক বেশি সমৃদ্ধশালী করে। তো শিক্ষার্থীরা আসো আমরা আরেকটু জেনে নিই নদ নদী এবং জনবসতির পারস্পরিক সম্পর্ক। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে বিশ্বের ইতিহাসে যে ভারতবর্ষের যে সভ্যতাগুলো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মধ্যে দুইটা উল্লেখযোগ্য শহর, একটা হলো মহেঞ্জোদারো আর একটা হলো হরপ্পা।
এই উল্লেখযোগ্য দুটো শহর কিন্তু গড়ে উঠেছে কিন্তু সিন্ধু সভ্যতায়, এবং এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে কোথায়? সিন্ধু নদের তীরে। তাহলে খেয়াল করো, তখনকার সময়ে যে সমস্ত সভ্যতাগুলো তৈরি হয়েছিল সেগুলো নদীকেন্দ্রিক, আবার বর্তমান সময়ে যে সমস্ত সভ্যতাগুলো তৈরি হচ্ছে বা গড়ে উঠতেছে সেগুলোও কিন্তু কি নদীকেন্দ্রিক, অর্থাৎ নদীকে কেন্দ্র করে কিন্তু কি এই সভ্যতাগুলো তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। সুতরাং নদী কিন্তু বা নদ নদী কিন্তু একটি দেশের জন্য অনেক বড় উপকার বয়ে নিয়ে আসে, এবং এই নদ নদীর সাথে মানুষের তোমার যে জনবসতির একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। তোমরা নিশ্চয়ই বাংলায় পদ্মা নদীর মাঝে পড়েছো, মানে বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ, পদ্মার পারে মানুষ কীভাবে জীবনযাপন করে, তারা পদ্মায় বর্ষার মৌসুমে পদ্মায় এই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তারা নদীর সাথে সম্পৃক্ত থেকেই অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, কারণ নদীতে প্রচুর মাছ, এই নদীতে প্রচুর মাছ ধরে অনেক কৃষক, অনেক চাষি, অনেক মৎস্যজীবী তাদের জীবিকা নির্বাহ করছে, তাদের পরিবারের প্রয়োজনের মৌলিক চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি এটার উপর ভিত্তি করে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, এবং এটাকে পুঁজি করে অনেকে ব্যবসা করতেছে, ব্যবসা করে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ নদীর সাথে জনবসতির একটা ভালো সম্পর্ক রয়েছে। যদি বা আমরা নদীর সর্বনাশা দিক দেখেছি, নদীর সর্বনাশা দিক দেখলেও নদীর যে উপকারিতা আছে সেই উপকারিতা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, বা এটা অস্বীকার করা যাবে না। সুতরাং আমি বলবো যে নদ নদীর সাথে জনবসতির একটা ভালো সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। নদী এবং মানুষের সাথে যেমন রয়েছে একটা গভীর মিতালি, নদী এবং মানুষের সাথে রয়েছে গভীর মিতালি। কারণ যদি যে সমস্ত মানুষগুলো নদী এবং নদীর সাথে গভীর মিতালি করতে পেরেছে, তারাই তাদের জীবন জীবিকার একটা উৎস খুঁজে পেয়েছে, অর্থাৎ তারা এই নদীর মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করছে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। তোমাদের বাংলাদেশ এবং বিশ্ব পর্যায় বইয়ের 86 পৃষ্ঠার সৃজনশীল 1 নম্বর প্রশ্নটা। ছিয়াশি পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন তোমরা একটু পড়বে, একটু ভালো করে পড়বে। তো পড়ার পাশাপাশি প্রশ্নটা একটু লেখার চেষ্টা করবে, লিখলে তোমার উপকার হবে। তো আজকে এই পর্যন্ত থাক, আবারও আগামী বুধবার দেখা হবে এই পঞ্চম অধ্যায়ের আর কিছু তথ্য নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।